খেয়াল করেন যে আমরা টিম্বার শুরু করছিলাম, তো টিম্বার ইউজ করার অ্যাডভান্টেজ কি কি আমরা গত ক্লাসে দেখছি। আজকে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ ট্রিস, মানে আমরা যে টিম্বারটা পাবো, টিম্বারের উৎস বা সোর্স কি, অবশ্যই গাছ থেকেই তো পাবো। এখন আমরা বিভিন্ন রকমের গাছ, যেই গাছগুলো আমাদের টিম্বারের জন্য ভালো, মানে ভালো টিম্বার পাবো, বা কোন গাছগুলো থেকে আসলে টিম্বার কালেক্ট করলে অত ভালো কোয়ালিটির টিম্বার হবে না, এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখবো। তো দেখেন যে ক্লাসিফিকেশন অফ ট্রিজ যদি দেখি, আমরা মানে গাছকে বা ট্রিকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোজেনাস ট্রি, একটা হচ্ছে এন্ডোজেনাস ট্রি। তো এক্সোজেনাস ট্রি কোনগুলা? যেই ট্রি গুলা হচ্ছে ইনক্রিজ ইন বাল্ক বাই দ্য ফরমেশন অফ সাকসেসিভ অ্যানুয়াল রিং রেডিয়ালি অন দ্য আউটসাইড আন্ডার দ্য বার্ক, মানে যেই গাছগুলো হচ্ছে সাইডে বাড়ে এবং প্রত্যেক বছর একটা করে নতুন বলয় রেখা ক্রিয়েট হয়, অ্যানুয়াল রিং বা বাৎসরিক রেখা বা বলয় রেখাও বলতে পারেন। এই ধরনের গাছগুলাকে বলে হচ্ছে এক্সোজেনাস ট্রি। মানে গাছের যে বাকল, বাকলের ইংরেজি কি, বার্ক, এই বার্কের ভিতরে, এই যে উপরের ছবিটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এই ছবিটা একটু খেয়াল করেন যে এই যে কালো রঙের বাকলটা দেখতেছেন, এই বাকলের ভিতরে প্রত্যেক বছর একটা করে নতুন কি ক্রিয়েট হয়, বলয় রেখা বা এনুয়াল রিং। এই যে এগুলো হচ্ছে একটা বলয় রেখা বা এনুয়াল রিং ক্রিয়েট হচ্ছে, এবং এইভাবে গাছগুলা কি সাইডে আস্তে আস্তে বাড়তেছে, মানে মোটা হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই ধরনের গাছগুলাকে বলে কি, এই ধরনের গাছগুলাকে বলে হচ্ছে এক্সোজেনাস ট্রি। আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, আশা করি একবার বললে তো ভালো আছে। মানে গাছকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সোজেনাস ট্রি, একটা হচ্ছে এন্ডোজেনাস ট্রি। তো এক্সোজেনাস ট্রি কোনগুলা? যেই গাছগুলো হচ্ছে দেখেন, দিস ট্রি ইনক্রিজেস ইন বাল্ক বাই দ্য ফরমেশন অফ সাকসেসিভ অ্যানুয়াল রিং রেডিয়ালি অন দ্য আউটসাইড আন্ডার দ্য বার্ক। মানে হচ্ছে এই গাছগুলা বাইরের দিকে বাড়ে, গাছের সেন্টার মনে করেন এইটা, এই সেন্টারটাকে কেন্দ্র করে গাছগুলা চারপাশে এরকম প্রত্যেক বছর নতুন নতুন একটা করে বলয় রেখা ক্রিয়েট হয় এবং গাছগুলো আস্তে আস্তে মোটা হইতে থাকে। এবং এই বলয় রেখাগুলা কার ভিতরে ক্রিয়েট হয়? এই যে বার্কের ভিতরে। বার্ক মানে হচ্ছে গাছের বাকল, এই বাকলের ভিতরে হচ্ছে একটা করে বলয় রেখা ক্রিয়েট হয়, গাছগুলো সাইডে বাড়তে থাকে। তো যে গাছগুলো হচ্ছে এরকম সাইডে বাড়ে, এই গাছগুলোকে বলে হচ্ছে এক্সোজেনাস ট্রি, ঠিক আছে। এভরি ইয়ার এ নিউ রিং ইজ অ্যাডেড টু দ্য ট্রি সেকশন, মানে প্রত্যেক বছর একটা করে নতুন রিং বা নতুন বলয় রেখা গাছের মধ্যে তৈরি হয়। এজ অফ দ্য ট্রি ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং, মানে একটা গাছের বয়স কত, এটা আপনি হচ্ছে এই অ্যানুয়াল রিং বা বলয় রেখাগুলা গুনলে বা কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন যে এই গাছটার আসলে বয়স কত। নিচে আমরা একটা ছবি দেখি, এই যে এই ছবিটা খেয়াল করেন, ছবিটা কি এখানে আছে? দাঁড়ান, এই যে এই ছবিটা খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে এই বলয় রেখাগুলোতে নাম্বারিং করা আছে। মানে প্রথমটা 1 নাম্বার, এটাতে কোনো নাম্বার দেয় নাই, তারপর এটা হচ্ছে 2 নাম্বার, এরপর এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার বলয় রেখা, তারপর 5 নাম্বার, 6 নাম্বার। এখানে টোটাল 24টা বলয় রেখা আছে। তাহলে এই গাছটার বয়স কত বলেন তো? স্যার 24 বছর। এই গাছটার বয়স হচ্ছে 24 বছর। এইভাবে করে একটা গাছ কাটার পরে আপনারা যদি অ্যানুয়াল রিং বা বলয় রেখাগুলো কাউন্ট করেন, আপনারা নিজেরাও বের করে ফেলতে পারবেন যে গাছটার আসলে মানে কয়দিন বয়স হয়েছে বা কত পুরানো গাছ, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা প্রবলেম করতেছে কেন আবার, একটা পাশে সরে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো এরপর দেখেন যে এজ অফ দ্য ট্রি ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং, মানে হচ্ছে গাছের বলয়রেখাগুলা কতগুলা বলয়রেখা আছে, এই বলয়রেখাগুলোর সংখ্যা থেকে আমরা গাছের বয়সটা বের করে ফেলতে পারবো। একটু আগে যেটা বললাম। আচ্ছা, ইউজড ফর ইঞ্জিনিয়ারিং পারপোজেস, মানে আমাদের স্ট্রাকচারাল পারপোজে বা কনস্ট্রাকশন পারপোজে আমরা যখন টিম্বার ব্যবহার করব, আমরা চেষ্টা করব এক্সোজেনাস ট্রি বা যেই গাছগুলো হচ্ছে আসলে সাইডে বাড়ে মানে মোটা হয়, এই ধরনের গাছগুলাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং পারপোজে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এক্সোজেনাস ট্রি হচ্ছে আবার দুই রকমের হয়, ঠিক আছে। প্রথমটা কি, প্রথমটাকে বলে হচ্ছে এভারগ্রিন ট্রি অথবা কনিফার। মনে থাকবে কি বলে? আমাদের এক্সোজেনাস ট্রি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এই দেখেন টু টাইপস। এই টু টাইপসটা কি, টু টাইপসটা হচ্ছে এক্সোজেনাস ট্রি, মানে দুই রকমের এক্সোজেনাস ট্রি দেখা যায়। প্রথমটাকে বলে হচ্ছে এভারগ্রিন ট্রি অথবা কনিফার, মানে যে গাছগুলা সব সময় সারা বছরই সবুজ থাকে, মানে এগুলার পাতা কখনো ঝরে না, এগুলার পাতা কখনো বাদামি হয়ে মানে ঝরে যায় না। শীত, বর্ষা, মানে শরৎ, হেমন্ত, যেই সিজনই আপনি বলেন না কেন, মানে সারা বছর 12 মাসই গাছের পাতাগুলা কেমন থাকবে, সবুজ থাকবে, ঠিক আছে। তো এই গাছগুলা চেনার উপায় কি, আপনি কিভাবে বুঝবেন যে একটা গাছ কি আসলে কনিফার কিনা বা এভারগ্রিন ট্রি কিনা? হ্যাভিং পয়েন্টেড নিডল লাইক অর স্কেল লাইক লিভস বিয়ারিং কোন শেপ ফ্রুটস, মানে এই গাছের পাতাগুলা কিসের মতো হবে, সুইয়ের মতো হবে বা স্কেলের মতো চিকন চিকন হবে,
ঠিক আছে, খেজুর গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এই গাছগুলা কি কখনো পাতা ঝরে? কখনো পাতা ঝরে না। এবং এই গাছগুলার যে ফলগুলার শেপ কিরকম? একটা নারকেল যদি চিন্তা করেন, একটা নারকেলের শেপ কিরকম হয় দেখতে? মোটামুটি আহ এই স্যার এরকম একটা গোলাকার। নারকেল দেখতে এরকমই তো হয়, ডাব বা নারকেল দেখতে তো এরকমই হয়। তো দেখেন এটার শেপটা কিরকম, একটা ডিমাকৃতির। কোন আইসক্রিমের মতো না? একটা কোন আইসক্রিমের মতো। তার মানে এই আপনার এভারগ্রিন ট্রি বা কনিফার গুলা চেনার উপায় হচ্ছে এই ধরনের গাছের পাতাগুলা কিসের মতো হবে? নিডেল বা সুইয়ের মতো অথবা স্কেলের মতো, মানে চিকন চিকন হবে। এবং এই গাছ থেকে আমরা যে ফলটা পাবো, ফলটা কিসের মতো হবে? কোন শেপ, মানে কোন আইসক্রিমের মতো একটা কোন শেপ থাকবে ফলগুলোর মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তো এই গাছ থেকে আমরা যে কাঠগুলা পাবো, দেখেন ইল্ড সফটউড, মানে এই গাছ থেকে আমরা যে কাঠগুলা পাবো, কাঠগুলো হবে নরম কাঠ, সফটউড। ঠিক আছে, তার মানে মানে স্ট্রাকচারাল পারপোজে হয়তো আমরা এগুলো ইউজ করতে পারবো, কিন্তু এই কাঠগুলা বা এই টিম্বার গুলা অত একটা ডিউরেবল হবে না। কখনো কি শুনছেন যে বাসায় ফার্নিচার বানাচ্ছে খেজুর গাছের মানে কাঠ দিয়ে বা নারকেল গাছের কাঠ দিয়ে? কোনোদিন শুনছেন? কখনো কেউ শুনছেন? না স্যার। কখনো শুনেন নাই। কারণ কি? কারণ হচ্ছে এই খেজুর গাছ বা না নারকেল স্যার। গাছ, যেগুলো হচ্ছে এভারগ্রিন ট্রি অথবা কনিফার, এই গাছগুলার যে কাঠটা আমরা পাই, এই কাঠটা হচ্ছে সফটউড, মানে কাঠটা নরম কাঠ। তো নরম কাঠের ফার্নিচার তৈরি করলে অবশ্যই ভালো হবে না। তো আমি যদি স্ট্রাকচারাল পারপোজে হয়তো নরম কাঠ গ্রাম দেশে অনেক সময় দেখবেন হয়তো ইউজ করে, কিন্তু অত একটা ডিউরেবল হবে না। তো আমরা চেষ্টা করব এই এভারগ্রিন ট্রি অথবা যে কনিফার আছে এগুলা স্ট্রাকচারাল পারপোজ বা অন্য কোনো পারপোজে ইউজ না করতে। ঠিক আছে। আচ্ছা, তো এরকম গাছের এক্সাম্পল কি? পাইন, ফার, কেল, সিডার, চিট, দেওদার, সাইপ্রাস। এগুলা ইংরেজিতে নাম আছে, পাইন গাছ, তারপর ফার, কেল, এগুলা গুগলে সার্চ দিলে গাছগুলোর ছবি দেখতে পারবেন। বাট যদি বাংলাদেশের এক্সাম্পল দিই, সবচেয়ে কমন আমাদের চারপাশে আমরা যে গাছগুলো দেখি, যে এভারগ্রিন ট্রি বা কনিফার যেগুলো আছে, খেজুর গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো হচ্ছে কনিফার বা এভারগ্রিন ট্রি। আমাদের চারপাশে এক্সাম্পল আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে ডেসিডিউয়াস ট্রি, মানে দেখেন এই এভারগ্রিন বা কনিফার এটাও কিন্তু এক্সোজেনাসের মধ্যেই পড়তেছে। কারণ কি? গাছগুলো হচ্ছে সাইডে বার, মানে বাল্ক হিসাবে সাইডে প্রত্যেক বছর একটা করে নতুন বলয় রেখা আসে এবং গাছগুলো আস্তে আস্তে মোটা হইতে থাকে। তো এই এক্সোজেনাস ট্রির মধ্যে প্রথমটা ছিল কি? কনিফার বা এভারগ্রিন ট্রি, যে গাছগুলো সারা বছর সবুজ থাকবে। আর এর পরেরটাকে বলা হচ্ছে ডেসিডিউয়াস ট্রি, যেগুলো হচ্ছে সারা বছর কি থাকবে না, সবুজ থাকবে না, যেগুলোর পাতা হচ্ছে আপনার শরৎকালে ঝরে যাবে এবং বসন্তকালে কি গাছে আবার নতুন পাতা আসবে। ঠিক আছে। তো দেখেন যে এই ধরনের গাছগুলো আপনি কিভাবে চিনবেন যে কোনগুলা ডেসিডিউয়াস ট্রি? হ্যাভিং ফ্ল্যাট ব্রড লিভস, মানে এই গাছের পাতাগুলো কি হবে? চওড়া, ফ্ল্যাট, মানে এরকম পাতলা টাইপের, চওড়া টাইপের, ছড়ানো টাইপের পাতা হবে। আম গাছ, জাম গাছ, তারপরে কাঁঠাল গাছ, এগুলোর পাতা কিরকম? এগুলোর পাতাগুলো একটু ছড়ানো টাইপের হয় না? চ্যাপ্টা ছড়ানো টাইপের হয়। এই যে এই ছবিটা দেখেন, এই পাতাগুলা কি চ্যাপ্টা ছড়ানো টাইপের। আর এই বাম দিকের ছবিটা দেখেন, এই পাতাগুলা কি নিডল বা সুইয়ের মতো। তার মানে এইটা কোন ধরনের গাছ? এটা হচ্ছে এভারগ্রিন অথবা কনিফার। আর এইটা কোন ধরনের গাছ? এটা হচ্ছে ডেসিডিউয়াস। ঠিক আছে, বুঝতে কষ্ট হচ্ছে কারো? না স্যার। আচ্ছা, তো দেখেন যে এই গাছের পাতাগুলা ফ্ল্যাট ব্রড, মানে পাতলা এবং মানে ছড়ানো টাইপের, চওড়া হবে। হুইচ ফল ইন অটাম, মানে শরৎকালে হচ্ছে পাতাগুলা ঝরে যাবে। এন্ড নিউ লিভস অ্যাপিয়ার ইন স্প্রিং, এবং বসন্তকালে গাছে কি হবে? নতুন পাতা আসবে। ইল্ড হার্ডউড, মানে এই ধরনের গাছগুলা থেকে আমরা যে কাঠগুলা পাবো, কাঠগুলা কি হবে? শক্ত টাইপের কাঠ হবে। ঠিক আছে। মানে এগুলা মোটামুটি দেখবেন যে আমরা হয়তো বাসায় এই কি গাছ, গর্জন কাঠ বা হচ্ছে গিয়া সেগুন কাঠ বা করই গাছ, এই ধরনের গাছগুলো আমরা অনেক সময়, মানে যদি কম টাকার মধ্যে কেউ ফার্নিচার তৈরি করতে চায়, অনেক সময় আম গাছও ইউজ করে। তো এই ধরনের গাছগুলো হচ্ছে ডেসিডিউয়াস ট্রি, এগুলো হচ্ছে আপনার শক্ত কাঠ দিবে আমাদেরকে। ঠিক আছে, ইল্ড হার্ড হার্ডউড। আচ্ছা, এক্সাম্পল কি? ওক গাছ, মেহগুনি গাছ, টিক, শাল, গর্জন, চম্বল, তেলসু, নাগেশ্বর, এগুলো হচ্ছে ডেসিডিউয়াস ট্রি, যেগুলোর পাতাগুলো কি হবে? চওড়া, ছড়ানো টাইপের, চ্যাপ্টা টাইপের হবে। এবং এই গাছগুলো থেকে আমরা শক্ত কাঠ পাবো, এবং এই গাছের পাতাগুলো কি হবে? শরৎকালে ঝরে যাবে এবং বসন্তকালে নতুন পাতা আসবে গাছের মধ্যে। এইভাবে করে আপনি এক্সোজেনাস ট্রির মধ্যে কোনগুলা কনিফার বা এভারগ্রিন আর কোনগুলা ডেসিডিউয়াস আপনি চাইলে ক্লাসিফাই করে বুঝতে পারবেন। বুঝতে পারবেন না সবাই এখন? জি স্যার, পারবো। এরপর দেখেন আমাদের গাছের মেইন ক্লাসিফিকেশন ছিল দুইটা, একটা ছিল কি বলছিলাম? এক্সোজেনাস, আর একটা ছিল কি? এন্ডোজেনাস। তো এক্সোজেনাসের সাথে এন্ডোজেনাসের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে যেটা এক্সোজেনাস, এক্সো, ঠিক আছে, যেটা এক্সোজেনাস ওইটা হচ্ছে কি সাইডে বাড়বে, প্রত্যেক বছর একটা করে নতুন বলয় রেখা আসবে। এবং গাছের যদি সেন্টার হয় এটা,
বলয়রেখাগুলো কি এরকম বাইরের দিকে আস্তে আস্তে আসতে থাকবে, মানে গাছগুলা কি বাইরের দিকে সম্প্রসারিত হবে। আর এই এক্সোর সাথে এন্ডোর পার্থক্য হচ্ছে এন্ডোজেনাস গাছগুলা সাইডে বাড়বে না, এগুলো হচ্ছে ভিতরের দিকে আপনার নতুন নতুন এরকম গিট ক্রিয়েট হবে বা নট বা জয়েন্ট ক্রিয়েট হবে এবং গাছগুলা হাইটে বাড়তে থাকবে, লম্বা হবে। বাঁশ গাছ, ঠিক আছে, এই যে দেখেন এখানে বাঁশ গাছের ছবি দেওয়া আছে, বাঁশ গাছ হচ্ছে এন্ডোজেনাস ট্রি। একটু কথাবার্তা গুলো পড়ি যে দিস ট্রি গ্রো ইনওয়ার্ড। আমাদের এক্সোজেনাস ট্রি গুলো হচ্ছে আউটওয়ার্ড, মানে ওইগুলা গ্রো করে বা ওইগুলা আপনার সম্প্রসারিত হচ্ছে বাইরের দিকে। বাট এন্ডোজেনাস ট্রি গুলো সম্প্রসারিত হবে কোন দিকে? ভিতরের দিকে। মানে এটাতে যদি নতুন কোনো লেয়ার ক্রিয়েট হয়, লেয়ারটা কি ভিতরে ক্রিয়েট হবে। আর এক্সোজেনাসে যদি নতুন কোনো লেয়ার ক্রিয়েট হয়, লেয়ারটা কোথায় ক্রিয়েট হবে? বাইরের দিকে ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, দিস ট্রি গ্রো ইনওয়ার্ড বাই ডিপোজিটিং ইচ ফ্রেশ লেয়ার ইন্টারনালি। মানে ভিতরের দিকে নতুন নতুন লেয়ার বা ফ্রেশ লেয়ার ক্রিয়েট হবে এবং এটা ভিতরের দিকে নতুন লেয়ার গুলো ক্রিয়েট হয়ে আস্তে আস্তে হাইটে বাড়তে থাকবে। Thus the older formation layer of wood material are on the outside. তো এইখানে আপনার বাইরের দিকের যে কাঠগুলা বা বাইরের দিকের যে বাঁশের যে পোর্শনটা থাকবে এটা হচ্ছে পুরানো বাঁশ, আর ভিতরের দিকে যে বাঁশের পোর্শনটা থাকবে এটা হচ্ছে কি নতুন বা ফ্রেশ বাঁশ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন যে দে গ্রো ভার্টিক্যালি ইন এ ফ্যাশন দ্যাট দ্য লিঙ্কস অ্যাপ্রক্সিমেটলি অ্যানুয়াল গ্রোথ প্লেসড এন্ড টু এন্ড উইথ নট কানেক্টিং টু অ্যাডজেসেন্ট লিঙ্ক। মানে এরা হচ্ছে এমন ভাবে বাড়বে যে এই যে জয়েন্ট গুলো আছে প্রত্যেক হচ্ছে একটা করে নতুন জয়েন্ট বা গিট বলি আমরা বাংলায়, জয়েন্ট গুলাকে বাঁশের গিট বলি। বাঁশের গিট বলি না আমরা এগুলাকে? বলি। ইয়েস স্যার। এটা আরেকটা খাঁটি বাংলায় জানি আমরা এটা কি বলি, কি বাঁশ জানি বলি? দা বরাক বাস। না না না, আরেকটা খাঁটি বাংলায় নাম আছে, আইক্কা বাঁশ বলে মনে হয় অনেকে, নাকি? আমি ঠিক শিওর না। আইক্কা বাঁশ বলে কোথাও? স্যার আইটা বাস গুলোর মধ্যে স্যার ইয়া থাকে স্যার, অনেকগুলো স্যার বাস থাকে তাই একসাথে স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এরকম গিটালা বাস গুলাকেই মনে হয় আইক্কা বাস বলে, আমি শিওর না। তো বুঝতেছেন যে আমাদের এই এন্ডোজেনাস ট্রি হচ্ছে এই বাঁশ গাছ। কারণ কি বাঁশ গাছগুলো হচ্ছে আপনার সাইডে বাড়বে না, এগুলো হচ্ছে কি হাইটে বাড়বে, লম্বা হবে এবং প্রত্যেক বছর একটা করে নতুন নতুন গিট ক্রিয়েট হবে। এই যে গিট গুলো দেখতেছেন এরকম একটা করে গিট বা জয়েন্ট বা নট ক্রিয়েট হবে এবং এই মানে এই গাছগুলা কি ভিতরের দিকে আপনার নতুন কাঠগুলা ডিপোজিট হয়ে আস্তে আস্তে হাইটে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই গাছের উদাহরণ কি ব্যাম্বো, পালম। ঠিক আছে, বাঁশ গাছ আমাদের চারপাশে আমরা দেখতে পারি, আর পালম গাছ হয়তো আমাদের দেশে অত একটা আমরা দেখি না, বাইরের দেশগুলোতে তো পালম গাছ দেখা দেখা যায়। বা পালম অয়েল আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি যে অনেক সময় মানে ভোজ্য তেল হিসেবে পালম অয়েল ইউজ হয়। এই ধরনের গাছগুলাকে বলা হচ্ছে কি এন্ডোজেনাস ট্রি বলে। তাহলে এক্সোজেনাস ট্রি কোনগুলা আর এন্ডোজেনাস ট্রি কোনগুলা, এই দুইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? আছে? যদি জিজ্ঞেস করা হয় যে এন্ডোজেনাস ট্রির বৈশিষ্ট্য কি বা এক্সোজেনাস ট্রির বৈশিষ্ট্য কি, বলতে পারবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, পারবো স্যার। তো মানে তাহলে সবাই চুপ চুপ কেন, একটু রেসপন্স করেন যে মানে ইনশাল্লাহ সবাই তো বলতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম, গাছ জি হচ্ছে স্যার, মেইনলি কয় পারবো। রকমের? দুই রকমের, একটা হচ্ছে কি এক্সোজেনাস এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোর মধ্যে আবার কি আছে, দুইটা ভাগ আছে, এভারগ্রিন বা কনিফার, আর একটা কি কনিফার, ডেসিডুয়াস। ডেসিডুয়াস। আমি সংক্ষেপে খালি মানে এভারগ্রিনের ই লিখলাম আর কনিফারের সি লিখলাম আর ডেসিডুয়াসের ডি লিখলাম। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমরা এই গাছগুলার যদি বৈশিষ্ট্য আপনাদেরকে লিখতে বলা হয় বা জিজ্ঞেস করা হয় আপনারা বলতে পারবেন যে কোনগুলা এক্সোজেনাস ট্রি এবং কোনগুলো হচ্ছে কি এন্ডোজেনাস ট্রি। তাহলে বলেন তো যে এক্সোজেনাস ট্রির মধ্যে কোনটা থেকে আমরা শক্ত কাঠ পাই? স্যার এক্সোজেনাস ট্রির মধ্যে। ডেসিডুয়াস, ডেসিডুয়াস আর থেকে স্যার এভারগ্রিন শক্ত বা কাঠ। কনিফার থেকে আমরা কিরকম কাঠ পাই? নরম কাঠ স্যার পাই, সফট। নরম কাঠ হ্যাঁ, খুঁজছি। কারণ বলাই ছিল কি যে এক্সোজেনাস বা কনিফার গুলো হচ্ছে কি ইল্ড সফটউড এবং সফটউড, ডেসিডুয়াস ট্রি গুলো কি ইল্ড হার্ডউড, হার্ডউড। শক্ত কাঠ দেয় আমাদেরকে। আচ্ছা, এখন দেখেন যে এই হার্ডউড আর সফটউডের মধ্যে পার্থক্য কি? নরমাল পার্থক্য মানে নাম শুনে বুঝতেছি কি একটা শক্ত হবে একটা নরম হবে, বাট আরো কিছু পার্থক্য আছে যে যেগুলো অলরেডি আমরা হয়তো জেনে গেছি। তারপর একটু দেখি যে ক্যারেক্টারিস্টিক্যালি ব্রড লিভস ট্রি ইল্ড হার্ডউড, মানে যেই গাছের পাতাগুলো হচ্ছে ব্রড বা চওড়া এই ধরনের গাছগুলো আমাদেরকে হার্ডউড দেয়, মানে যেগুলো হচ্ছে কি ডেসিডিউয়াস ট্রি। ওয়াইল্ড কনিফার মানে যেগুলো হচ্ছে এভারগ্রিন বা কনিফার এগুলো মিডল লিফ ট্রি, যেগুলোর পাতাগুলো কিসের মতো, সুইয়ের মতো, এগুলো কি দেয়? ইল্ড সফটউড। অলরেডি বৈশিষ্ট্যগুলো আমরা জেনে গেছি একটু আগেই। তো বুঝতে পারলাম যে যেই গাছগুলোর পাতাগুলো চওড়া হবে এই গাছগুলো আমাদেরকে শক্ত কাঠ দিবে এবং যেই গাছের পাতাগুলো কি সুইয়ের মতো হবে এই গাছগুলো আমাদেরকে নরম কাঠ দিবে, যেগুলো হচ্ছে কনিফার। হার্ডউড আর ডেন্স উইথ হ্যাভিং ন্যারো এন্ড ওয়েল ডিফাইন্ড এনুয়াল রিং, মানে এই হার্ডউড যেগুলা এগুলার এনুয়াল রিং গুলা কি ন্যারো বা খুব কাছাকাছি থাকবে, মানে একটার সাথে আরেকটার গ্যাপ খুব কম থাকবে এবং ডেন্স বা ঘন হবে। কারণ এগুলো কি কম্প্যাক্ট, এগুলোর ডেন্সিটি বেশি, এগুলো শক্ত।
আর মানে উল্টা দিকে আমাদের যে সফটউড গুলো থাকবে এগুলোর লেস ডেন্স হবে। মানে আপনি যদি একটা আম গাছ বা একটা সেগুন গাছ নিয়ে কাটেন, ক্রস সেকশন দেখেন, তাহলে দেখবেন যে অ্যানুয়াল রিং গুলা বা যে বাৎসরিক বলরেখাগুলো আছে একটার সাথে আরেকটার গ্যাপ কি খুব কাছাকাছি। কিন্তু আপনি যদি খেজুর গাছ বা নারকেল গাছ নিয়ে কাটেন, ক্রস সেকশন দেখেন, তাহলে দেখবেন কি এগুলার বলরেখাগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি, কারণ এগুলা লেস ডেন্স, মানে এগুলা ডেন্সিটি কম, এগুলা অনেক নরম, ঠিক আছে। আচ্ছা, তারপর দে আর নট ভেরি স্ট্রং বাট আর সফট উইথ স্ট্রেট গ্রেইনস, মানে যেগুলা সফটউড এগুলো বেশি একটা শক্ত না, এবং এগুলা যে গ্রেইন বা এগুলার যে মানে টেক্সচার বা দানাগুলা থাকে এগুলা অনেকটা স্ট্রেট টাইপের হয়, ঠিক আছে। আপনি দেখবেন যে এরকম যদি ক্রস সেকশন কাটেন, গ্রেইন গুলো এরকম সোজা 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 থাকবে। আচ্ছা, সফটউড হ্যাভ মোর ইউনিফর্মিটি অফ স্ট্রাকচার দেন হার্ডউড। সফটউড গুলা ইউনিফর্ম হবে, মানে সফটউড গুলা যদি আপনি কাটেন ক্রস সেকশন দেখেন, দেখবেন যে এই জায়গাতেও নরম কাট, এই জায়গাতেও নরম কাট, এই জায়গাতেও নরম কাট, এই জায়গাতেও নরম কাট, মানে পুরোটাই নরম কাট। কিন্তু মানে এগুলা কি ইউনিফর্মিটি মোটামুটি সেম থাকে, মানে ইউনিফর্ম হয়। কিন্তু যেগুলা হার্ডউড এগুলা কিন্তু ইউনিফর্ম না। এগুলার ক্রস সেকশন কাট আপনি দেখবেন হয়তো মাঝখানে একটু শক্ত কাট, এই সাইডেও একটু শক্ত কাট, আবার সাইডের দিকে একটু নরম কাট পাচ্ছে। মানে এগুলার আপনার হোমোজেনিটি বা ইউনিফর্মিটি অত একটা ইউনিফর্ম থাকে না হার্ডউডের। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, এবার তাইলে আমরা আমাদের সফটউড আর হার্ডউডের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। আমার এটা আবার ডিস্টার্ব করতেছে কেন? এবার দেখেন আমরা হচ্ছে টিম্বারের সেকশন দেখব। মানে ক্রস সেকশন তো সবাই আমরা বুঝি, আমরা আমাদের অটোক্যাড কোর্সে হচ্ছে কলামের সেকশন, বিমের সেকশন কেটে কেটে কিভাবে দেখতে হয় আমরা শিখছি। তো আজকে যদি আমরা দেখি যে একটা গাছ, মনে করেন একটা গাছ হচ্ছে এরকম একটা গাছ আছে আপনার কাছে, ঠিক আছে। এই গাছটাকে যদি আপনি এই বরাবর কাটেন, এই বরাবর কেটে আপনি যদি উপর থেকে দেখেন, তাহলে কি গাছটা এরকম আপনি গোল ক্রস সেকশন দেখবেন না গাছের? এই যে এই ছবিটা চিন্তা করেন, এরকম দেখবেন না গাছটা যদি উপর থেকে দেখেন? জি স্যার। এরকমই তো দেখবেন, তাই না? যদি টু ডাইমেনশনাল দেখি তাহলে এরকম দেখবো, আর যদি থ্রি ডাইমেনশনাল দেখি তাহলে হয়তো এরকম দেখবো, আইসোমেট্রিক ভিউ দেখবো। এই গাছের সেকশন মানে এটার মধ্যে কি কি থাকে, কোন পার্টটাকে কি বলে, একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কনসিস্ট অফ, একটা গাছের সেকশনে কি কি থাকে? পিত থাকে, পিত। গাছের একেবারে মাঝখানের যে কালো রঙের সেন্টারটা দেখতেছেন, গাঢ় কালারের, এই সেন্টারটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পিত। এই পিতের চারপাশে যে কাঠগুলো থাকে একটু শক্ত টাইপের, এগুলাকে বলে হচ্ছে কি হার্টউড। হার্ট, হার্ট মানে কি, মানে আমাদের বডির সেন্টার হচ্ছে হার্ট। তো এরকম গাছের যে একদম সেন্টারের কাঠটা বা একদম কেন্দ্রের দিকে যে কাঠগুলো থাকে বা যে টিম্বারটা পাবো, এটাকে বলে হচ্ছে কি হার্টউড। এই হার্টউডের চারপাশে যে একটু নরম টাইপের কাঠগুলো থাকে এটাকে বলে স্যাপউড। এই স্যাপউডের পাশে একটা ঝিল্লি বা পাতলা লেয়ার থাকে, একটু লিকুইড টাইপের, মানে এই লেয়ারটা এখনো শক্ত হয়নি। এই হালকা লিকুইড টাইপের যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। ক্যাম্বিয়াম লেয়ারের চারপাশে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে ইনার বার্ক, মানে বাকলের ভিতরের অংশ। গাছের চারপাশে একটা বাকল থাকে না, এই যে বাকল, এই যে কালো কালারের দেখতেছেন যে এই ছবিটাতে, এটা বাকল না গাছের? জি স্যার। এটাকে বলা হচ্ছে ইনার বার্ক। আর একদম বাইরের অংশটাকে বলে কি আউটার বার্ক, মানে বাইরের বাকল, ঠিক আছে। আর গাছের ভিতরে এরকম কিছু মানে সোজা সোজা রেডিয়াস বরাবর কিছু লাইন দেখবেন, এই লাইনগুলোকে বলা হচ্ছে মেডুলার রে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে ডাক্তার এম এ আজিজ বলে একজন বাংলাদেশের বিখ্যাত টিচার আছে, ওনার বইয়ের 287 নম্বর পেজ, যদি ওনার বইটা কালেক্ট করতে পারতেন তাহলে দেখতে পারতেন, ঠিক আছে। তো এখন করোনার মধ্যে আপনাদেরকে বই কালেক্ট করতে বলতেছি না, বাধ্যতামূলক না, বাট যদি মানে সুযোগ হয়, এটার সফট কপি আমি খুঁজছি, এটার সফট কপিটা অনলাইনে পাওয়া যায় না, এম এ আজিজ স্যারের বইটার, ডাক্তার এম এ আজিজ, ঠিক আছে। তো যদি আল্লাহর রহমতে সবকিছু নর্মাল হয়ে যায়, যদি কেউ ঢাকায় যেতে পারেন, এই মুহূর্তে বইটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো গিয়ে বললেই হবে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ডাক্তার এম এ আজিজ স্যারের বইটা আছে কি। ওই বইটা যদি কালেক্ট করেন ওটার মধ্যে দেখবেন যে আরো ডিটেল বলা আছে এই গাছের সেকশন সম্পর্কে বা টিম্বারের সেকশন সম্পর্কে। তো আমরা একটু টিম্বারের সেকশন গুলো আজকে একটু ডিটেল দেখবো। দেখেন যে পিত, তো বললামই তো যে পিত হচ্ছে কি গাছের একদম সেন্টারের যে গাঢ় কালারের অংশটা দেখা যায় এটাকে পিত বলে। তো দেখেন যে পিত হচ্ছে কি সেন্ট্রাল পার্ট, ডার্ক কালার্ড, কনসিস্ট অফ সেলুলার টিস্যু এন্ড নারিশেস দ্য প্ল্যান্ট ইন ইটস ইয়ং এজ। মানে গাছের একদম সেন্টারের যে কালো অংশটা, এই যে কালো একটা বিন্দুর মতো দেখতেছেন, এই কালো বিন্দুটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পিত, ঠিক আছে। এবং এই পিতের মধ্যে কি থাকে? সেলুলার টিস্যু থাকে। এবং গাছটা যখন ইয়ং থাকে মানে একদম ছোট বা কম বয়স্ক অবস্থায় গাছের যে পুষ্টি বা নারিশমেন্ট, এই পুষ্টি যোগায় কে? এই পিত হচ্ছে গাছের পুষ্টি যোগায়, গাছটাকে বাঁচায় রাখে। আচ্ছা, ইন ওল্ড এজ মানে গাছের যখন বয়স হয়ে যায়, গাছটা যখন ম্যাচিউর হয়ে যায়, দ্য পিথ ড্রাইস আপ এন্ড ডিকেস, এই পিথটা হচ্ছে আস্তে আস্তে শুকায় যায় এবং শুকায় যায় এবং ক্ষয় হইতে থাকে। এবং এই পিথটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে পিথটা তখন মরে যায় আর কি, ঠিক আছে। মানে এই পিথটাকে অনেক সময় মরা কাঠও বলতে পারে।
স্যাপ ইজ ট্রান্সমিটেড বাই ফাইবার ডিপোজিটেড রাউন্ড দ্য টিপ। স্যাপ, আচ্ছা গাছের মধ্যে অনেক সময় ছোটবেলায় দেখবেন যে দুষ্ট পোলাপান, আমি নিজে দুষ্ট ছিলাম, গাছের মধ্যে পেরেক ঢুকায়, তো কখনো দেখছেন এরকম? অথবা গাছের মধ্যে ছুরি দিয়ে গুতা গুতা করে। দেখছি স্যার। গাছের মধ্যে যদি আপনি ছুরি দিয়ে গুতা মারেন, গাছ থেকে একটা সাদা রঙের কষের মতো বাইরে জি আসে। স্যার। হ্যাঁ হ্যাঁ। এই সাদা রঙের কষটাকে বলে হচ্ছে স্যাপ। কি বলে? এটাকে আবার ছ্যাপ মনে করেন না, থুতু মনে করেন না। বাংলায় আমরা ছ্যাপ বলি না, থুতুকে, থুতু না কিন্তু, গাছের রস। গাছের যে রসটা থাকে এটাকে বলে স্যাপ। ঠিক আছে, এই স্যাপটা থাকে হচ্ছে মেইনলি ক্যাম্বিয়াম লেয়ারে। ঠিক আছে, মানে পাতলা একটা ঝিল্লি বা পর্দার মতো একটা লেয়ার থাকে আমাদের ইনার বার্কের ভিতরে। এই ক্যাম্বিয়াম লেয়ারটার ভিতর থেকে স্যাপ গুলা আস্তে আস্তে গাছের পিতের দিকে বা সেন্টারের দিকে অগ্রসর হয় এবং এই স্যাপ গুলো আস্তে আস্তে জমাট বেঁধে বেঁধে শক্ত কাঠে পরিণত হয়। ঠিক আছে, তাইলে এই স্যাপ মানে এই স্যাপ হচ্ছে কি ক্যাম্বিয়াম লেয়ার থেকে ট্রান্সমিট হবে কোন দিকে? ভিতরের দিকে বা পিতের দিকে ট্রান্সমিট হবে এবং এই পিতের চারপাশে আস্তে আস্তে কি ফর্ম করবে? শক্ত কাঠ ফর্ম করবে। ঠিক আছে, তো দেখেন যে স্যাপ ইজ ট্রান্সমিটেড বাই ফাইবার ডিপোজিটেড রাউন্ড দা পিট, মানে এই পিতের চারপাশে স্যাপ গুলা ডিপোজিট হবে বা জমবে এবং জমে জমে কি শক্ত গাছ বা শক্ত টিম্বার ফর্ম করবে। তাহলে পিতের কাহিনী বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন যে ক্যাম্বিয়াম লেয়ার, ক্যাম্বিয়াম লেয়ার তো অলরেডি দেখলামই যে ইনার বার্ক, এই এই একদম কালো রঙের অংশটা হচ্ছে আমাদের গাছের আউটার বার্ক। এর ভিতরে যে হালকা ব্রাউন কালারের অংশটা দেখতেছেন, এই যে এখন আমি লাল দাগাইলাম, এটা হচ্ছে আমাদের ইনার বার্ক বা ফ্লোয়েম বলে। যাই হোক, আপনাদের মানে ইনার বার্ক মনে রাখলেই হবে। আর ইনার বার্কের ভিতরে এই যে পাতলা সবুজ কালারের একটা মানে পর্দা বা ঝিল্লির মতো একটা পোর্শন দেখতেছেন, এটাকেই বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। এবং এই স্যাপ গুলা কি এই ক্যাম্বিয়াম লেয়ারের মধ্যেই থাকে। তো দেখি যে আমরা ক্যাম্বিয়াম লেয়ারের মধ্যে আজ কি থাকে, যে এ থিন লেয়ার অফ স্যাপ, মানে এটা একটা স্যাপের পাতলা লেয়ার লাইং বিটুইন স্যাপ উড এন্ড দ্য ইনার বার্ক। এই ক্যাম্বিয়াম লেয়ারের ভিতরের এই যে অংশটা এটাকে বলা হচ্ছে স্যাপ উড, আর ক্যাম্বিয়াম লেয়ারের এই যে বাইরের বাদামি কালারের অংশটা এটাকে বলে কি ইনার বার্ক বলে। তাহলে ক্যাম্বিয়াম লেয়ারটা কি একটা পাতলা স্যাপের লেয়ার যেটা হচ্ছে কি ইনার বার্ক এবং স্যাপুডের ভিতরে থাকে। মানে স্যাপুড এবং ইনার বার্কের মধ্যের যে পাতলা ঝিল্লি বা পর্দার মতো গাছের অংশ এটাকেই কি বলে? কি বলে? এটাকে ক্যাম্বিয়াম লেয়ার বলে। ঠিক আছে, ইট ইজ ফুল অফ স্যাপ হুইচ ইজ ইয়েট টু কনভার্ট ইনটু স্যাপউড। মানে এই ক্যাম্বিয়াম লেয়ার পুরোটাই হচ্ছে আসলে স্যাপের লেয়ার এবং এই স্যাপ গুলা কি এখনো স্যাপ উডে বা কাঠে কনভার্ট হয় নাই, মানে শক্ত কাঠে এখনো কি হয় নাই, কনভার্ট হয় নাই এখনো। কি এগুলা ওই পাতলা লিকুইডের মতোই আছে, স্যাপের মতোই আছে ক্যাম্বিয়াম লেয়ারের। আচ্ছা, দিস ইজ ভেরি সেন্সিটিভ লেয়ার, মানে গাছের এই অংশটা হচ্ছে মারাত্মক সেন্সিটিভ। কোনো কারণে যদি ইফ ইট ইজ এক্সপোজড বাই রিমুভিং দা বার্ক, আপনারা কেউ যদি দুষ্টামি করে গাছের বাকল গুলা সরাই ফেলেন বা নষ্ট করে ফেলেন এবং এই ক্যাম্বিয়াম লেয়ারটা যদি এক্সপোজ হয়ে যায়, মানে যদি নন মানে বাতাসে এক্সপোজ হয়ে যায়, তাহলে কি হবে? সেল স্টপ ট্রান্সমিটিং স্যাপ ইনটু দ্য ইনার পার্ট অফ দ্য ট্রি। মানে তখন হচ্ছে এই ক্যাম্বিয়াম লেয়ার থেকে স্যাপ গুলা গাছের ভিতরের দিকে আর যাবে না এবং গাছটা কি হবে? মরে যাবে। ঠিক আছে, তার মানে এরকম গাছের মধ্যে পেরেক মানে ঢুকায় অনেকজন, অনেকজন দেখবেন গাছের মধ্যে সাইনবোর্ড ঝুলায়। দেখছেন কখনো গাছের মধ্যে সাইনবোর্ড ঝুলাইতে? দেখেন নাই কেউ কখনো? গাছের মধ্যে সাইনবোর্ড ঝুলানো যাবে না, গাছের মধ্যে পেরেক টেরেক মারা আসলে ঠিক না, কারণ তাইলে গাছ মারা যায় আসলে। আচ্ছা, কারণ কি গাছের মধ্যে পেরেক ঢুকাইলে গাছের এই যে বার্ক গুলা আউটার বার্ক বা ইনার বার্ক গুলা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাম্বিয়াম লেয়ারটা কি এক্সপোজ হয়ে যায়। ক্যাম্বিয়াম লেয়ারটার চারপাশে তখন এই বার্ক গুলা থাকে না, তো ক্যাম্বিয়াম লেয়ার এক্সপোজ হয়ে গেলে গাছ আস্তে আস্তে মারা যাবে, কারণ এই ক্যাম্বিয়াম লেয়ারটা হচ্ছে ফুল অফ স্যাপ, এটা এখনো স্যাপউডে কনভার্ট হয় নাই, এটা অনেক সেন্সিটিভ, এর জন্য এটাকে এক্সপোজ করা যাবে না। আচ্ছা, এরপর দেখেন যে মেডিউলার রে। মেডিউলার রে হচ্ছে এই যে গাছের রেডিয়াস বরাবর অনেকগুলা সোজা সোজা লাইন দেখতেছেন, এগুলাকে বলা হচ্ছে মেডিউলার রে। এই মেডিউলার রে এর কাজ কি? এই মেডিউলার রে এর কাজ হচ্ছে এই যে স্যাপউড এবং এই পিতের চারপাশে যে একটু গাঢ় কালারের কাঠটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে হার্টউড। এই হার্টউড আর স্যাপউডকে একসাথে কম্বাইন করে ধরে রাখে বা একসাথে মানে কি বলবো একসাথে আটকায় রাখায় কাজটা করে হচ্ছে মেডিউলার রে। একটু পড়লে জিনিসটা হয়তো একটু ক্লিয়ার হবে। যে দেখেন, দিজ আর থিন রেডিয়াল ফাইবারস, এগুলো হচ্ছে চিকন এরকম আপনার রেডিয়াল ফাইবার, মানে রেডিয়াস বরাবর বা ব্যাসার্ধ বরাবর এরকম চিকন চিকন দাগ দেখা যায় বা ফাইবারের দাগ মতো দেখা যায়, এগুলাকে মেডিউলার রে বলে। এক্সটেন্ডিং ফ্রম ক্যাম্বিয়াম লেয়ার রাইট আপ টু দা পিট। এবং এগুলা কোত্থেকে কই পর্যন্ত যায়? এগুলো এই মেডিউলার রে গুলো হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার থেকে পিট পর্যন্ত যাবে। ঠিক আছে, এগুলা ক্যাম্বিয়াম লেয়ার থেকে পিট পর্যন্ত সম্প্রসারিত হবে। দিস রেস হেল্প ইন হোল্ডিং টুগেদার অ্যানুয়াল রিং অফ বোথ হার্ডউড এন্ড স্যাপউড। মানে হার্ডউড, এই যে এটা তো আমাদের পিত, এটা আমাদের পিত না? এই যে এখন আমি লাল
লাল দাগ আছে যে এটা কি পিত না? জি স্যার। এই পিতের চারপাশে যে অ্যানুয়াল রিং গুলো আছে এগুলো কিন্তু আমাদের হার্টউড, মানে গাছের সেন্টার বা একটু শক্ত কাঠ। এবং এই হার্টউডের চারপাশে যেই শক্ত কাঠগুলা মানে যে কাঠগুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে স্যাপউড। আচ্ছা আমি একটা ছবি আঁকলে আর একটু ক্লিয়ারলি বুঝবেন যে মেডুলার রের কাজ আসলে কি। দেখেন, মনে করেন আমাদের গাছের সেন্টার হচ্ছে এইটা, এটাকে কি বলে? এই যে আমি এখন আঁকলাম নীল রঙের, গাঢ় নীল রঙের একটা অংশ, এটাকে কি বলে? পিত। এটাকে বলে পিত। এই পিতের চারপাশে একদম শক্ত যে কাঠটা থাকবে গাঢ় কালারের, এই গাঢ় কালারের কাঠটাকে কি বলে? এটাকে বলে হার্ডউড। এই হার্ডউডের চারপাশে একটু হালকা নরম যে কাঠটা থাকবে স্যাপউড বলে। হ্যাঁ, এবং এই স্যাপউডের চারপাশে যে লেয়ারটা থাকবে এটাকে কি বলে? ক্যাম্বিয়াম লেয়ার। ক্যাম্বিয়াম লেয়ার বলে। এই ক্যাম্বিয়াম লেয়ারের চারপাশে যেই আরেকটা লেয়ার থাকবে এটাকে কি বলে? ইনার বার্গ। ইনার বার্কের চারপাশে একটা কালো রঙের শক্ত যে লেয়ার থাকবে এটাকে কি বলে? আউটার বার্গ। আউটার বার্ক বলে। তো দেখেন এই যে আমাদের হার্টউড আর স্যাপউড, এই হার্টউড আর স্যাপউডের যে অ্যানুয়াল রিং বা বাৎসরিক বলরেখাগুলো আছে, এই বলরেখাগুলোকে কানেক্ট করবে কে? এই ক্যাম্বিয়াম লেয়ার থেকে পিত পর্যন্ত যে লাইনগুলো দেখতেছেন রেডিয়াস বরাবর, এই লাইনগুলো হচ্ছে কি? স্যাপউড এবং হার্টউডের অ্যানুয়াল রিং গুলাকে একসাথে কানেক্ট করবে বা কম্বাইন করবে। এবং এই লাইনগুলোকে কি বলে? মেডুলার রে বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা মেডুলার রে কাকে বলে বুঝছি। দেখেন যে দে মে বি কন্টিনিউয়াস বাট মোস্টলি দে আর ব্রোকেন। মানে বেশিরভাগ ক্ষেত্রে মেডুলার রে গুলা কন্টিনিউয়াস হবে, এই যে একদম মনে করেন এরকম কন্টিনিউয়াস হবে, এরকম কন্টিনিউয়াস হবে। বাট অনেক সময় কি দেখা যায়, ব্রোকেনও দেখা যায়, যে একটু আছে আবার একটু নাই, আবার একটু এরকম আছে আবার এদিকে নাই। মানে এগুলো কন্টিনিউয়াস হইতে পারে, আবার এরকম ব্রোকেনও হইতে পারে মেডুলার রে। আচ্ছা, এবার দেখেন যে হার্টউড। তো হার্টউড কি জিনিস অলরেডি আমরা বলে দিছি, যে ডার্ক কালার পোর্শন অফ দ্য ট্রি সারাউন্ডিং দ্য পিট। মানে পিতের চারপাশে গাছের যে ডার্ক কালারের অংশটা থাকে এটাকেই বলে হচ্ছে কি? এই যে এই যে ডার্ক কালারের অংশটা দেখতেছেন, এই যে এই অংশটা, এই অংশটা এটাকে কি বলে? এই পিতের চারপাশে এই ডার্ক কালারের অংশটাকেই বলে হচ্ছে কি উড বলে? হার্টউড বলে। ঠিক আছে, অলমোস্ট ডেড পোর্শন অফ দ্য ট্রি, মানে গাছের এই অংশটা কিন্তু মরা। মানে এইখানে কিন্তু কোনো স্যাপ ট্রান্সমিশন হওয়ার পরে এটার কোনো এক্সপানশন বা সম্প্রসারণ হচ্ছে না। এই অংশটা ডেড, মানে এটার কিন্তু গাছের যে মানে ভলিউম ইনক্রিজ হচ্ছে বা প্রত্যেক বছর গাছটা যে সাইজে বাড়তেছে, এই বাড়তিতে বা এই গাছের গ্রোথে কিন্তু এই হার্টউডের কোনো কন্ট্রিবিউশন নেই বা কোনো অংশগ্রহণ নেই। এটা অলরেডি শক্ত হয়ে মানে মরে গেছে, মরা কাঠ এটা। ঠিক আছে, অলমোস্ট ডেড পোর্শন অফ দ্য ট্রি এন্ড ডাজ নট টেক অ্যাক্টিভ পার্ট ইন ইটস গ্রোথ। মানে গাছের গ্রোথে এটা সরাসরি কোনো রকমের কোনো পার্টিসিপেশন বা অংশগ্রহণ করে না। ইট প্রোভাইডস স্ট্রংগেস্ট এন্ড ডিউরেবল টিম্বার ফর ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং পারপোজ। এবং গাছের এই অংশটা হচ্ছে সবচাইতে শক্ত। তার মানে যে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং পারপোজে আমরা যে কাঠটা ব্যবহার করব, আমরা চেষ্টা করব কোন কাঠটা ব্যবহার করতে? এই হার্টউডটা ব্যবহার করতে। কারণ এই হার্টউডটা হচ্ছে গাছের সবচাইতে শক্ত। মনে থাকবে? থাকবে মনে? আচ্ছা, এবার দেখেন স্যাপউড। তো হার্টউডের চারপাশে যে মানে মাত্র ক্যাম্বিয়াম লেয়ার থেকে কাঠে কনভার্ট হয়েছে যে লেয়ারটা থাকে এটাকে বলে স্যাপউড। তো স্যাপউড গুলা কি? লাইট কালার্ড উড লাইং বিটুইন হার্টউড এন্ড ক্যাম্বিয়াম লেয়ার। মানে হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার আর হার্টউডের মাঝখানে যে হালকা কালারের কাঠটা দেখা যায়, মানে মাত্র ক্যাম্বিয়াম লেয়ারের স্যাপ গুলা কাঠে কনভার্ট হয়েছে। এই নরম কাঠগুলাকে বলে হচ্ছে গিয়ে স্যাপউড। ঠিক আছে, এই স্যাপোর্ট গুলা যেহেতু মাত্র মানে ফ্রেশ ফ্রেশ কাঠে কনভার্ট হয়েছে, এগুলোর কালারটা কি হবে? একটু হালকা কালার হবে, লাইট কালার হবে। পারতপক্ষে মানে উল্টা দিকে চিন্তা করলে আমাদের হার্ডউড তো অনেক আগেই কাঠে কনভার্ট হয়ে গেছে, এই জন্য ওগুলোকে একটু বেশি ম্যাচিউর, একটু বেশি শক্ত, এবং কালারটাও কি একটু বেশি ডার্ক টাইপের হয়। আচ্ছা, লাইট ইন ওয়েট এন্ড ইজ অফ রিসেন্ট গ্রোথ কন্টেইনিং এ লট অফ স্যাপ। তো স্যাপোর্ট গুলার যেহেতু মাত্র কনভার্ট হয়েছে, এগুলা মানে ওজনে একটু হালকা হয় যেগুলো যেহেতু নরম কাঠ। এবং এই স্যাপোর্টের মধ্যে কি মানে মোটামুটি বেশ ভালো পরিমাণে কি থাকে? স্যাপ থাকে। কারণ স্যাপউডটা কি মাত্র ক্যাম্বিয়াম লেয়ারের স্যাপ থেকে কাঠে কনভার্ট হয়েছে, এখনো শক্ত হয় নাই ঠিক মতো। তার মানে এই স্যাপউডের মধ্যে কি থাকবে? স্যাপ থাকবে অনেক বেশি পরিমাণে, তাই তো? আচ্ছা, দিস ইজ দ্য অ্যাক্টিভ পার্ট অফ দ্য উড এন্ড দাস হেল্প ইন গ্রোথ ইন দ্য ট্রি। মানে এই স্যাপউডটা কিন্তু হার্টউডের মতো মানে এখনো মরে যায় নাই, মানে এটা এখনো অ্যাক্টিভ আছে।
তার মানে গাছের গ্রোথে বা এক্সপানশনে কি এই স্যাপউডটা কন্ট্রিবিউট করবে। মানে প্রত্যেক বছর একটা করে নতুন বলয় রেখা আসবে, এই বলয় রেখাগুলো কি আসলে স্যাপউডের চারপাশে আসতেছে, মানে স্যাপউড গুলাই কি এই বলয় রেখাগুলো কিন্তু আসলে ক্রিয়েট করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এটা আবার নামে না কেন? আচ্ছা, তাহলে টিম্বারের সেকশন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? আছে? না স্যার। আশা করি টিম্বার সেকশন নিয়ে মানে কোনটা ক্যাম্বিয়াম লেয়ার, কোনটা ইনার বার্ক, কোনটা আউটার বার্ক, কোনটা পিট, কোনটা হার্ডউড, কোনটা স্যাপউড, মানে এই জিনিসগুলো নিয়ে আমাদের আশা করি কোনো কনফিউশন নাই। যদি পরীক্ষাতে বলা হয় যে একটা টিম্বারের ক্রস সেকশন আঁকো, তাহলে এই ছবিটা, এই যে এই ছবিটা আশা করি আঁকতে পারবেন। এই ছবিটা আঁকলেই হবে। কেউ চাইলে এটা একটু কঠিন হয়ে যাবে 3D আঁকাটা, তো 2 ডাইমেনশনাল আঁকলেই হবে, এই ছবিটা আঁকলেই হবে। এবং আশা করি যে এই জিনিসগুলো বিস্তারিত লিখতে পারবেন, বর্ণনাও লিখতে পারবেন যে টিম্বারের কোন পার্টটা আসলে কি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ফেলিং অফ ট্রি। ফেলিং মানে হচ্ছে গাছ কেমনে কাটবো আমরা। ঠিক আছে, গাছ কাটার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কোন সিজনে গাছ কাটা উচিত, কোন সিজনে গাছ কাটা উচিত না, এই ব্যাপারগুলো জানতে হবে। না জেনে উল্টাপাল্টা সময়ে গাছ কাটা যাবে না। ঠিক আছে, দেখেন ফেলিং অফ ট্রি হচ্ছে, দেখেন যে কাটিং অফ ট্রি ইন অর্ডার টু গেট টিম্বার ফ্রম দ্যাম ইজ কল্ড ফেলিং অফ টিম্বার। মানে গাছ কাটবো, কেন গাছ কাটবো? কারণ গাছ থেকে আমরা টিম্বার পাবো। তো টিম্বার পাওয়ার উদ্দেশ্যে আমরা যখন গাছটা কাটবো, এই ধরনের কাটাকাটি গুলাকেই বলে কি ফেলিং অফ ট্রি বলে বা ফেলিং অফ টিম্বার বলে। ঠিক আছে, ফেলিং। দ্য ফলোইং ফ্যাক্ট শুড বি কেয়ারফুলি কনসিডার্ড ওয়াইল ফেলিং ট্রি। মানে একটা গাছ যখন কাটা হবে বা টিম্বারের জন্য যখন ট্রিকে ফেলিং করা হবে, তখন হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? প্রথমেই দেখেন যে সিজন অফ ফেলিং, যে কোন সময় আপনি গাছটা কাটতেছেন, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যে ট্রি শুড বি কাট অনলি ওয়েন স্যাপ ইজ নট অ্যাক্টিভ। মানে গাছের এই যে ক্যাম্বিয়াম লেয়ারের মধ্যে যে স্যাপ আছে, এই স্যাপ গুলা যখন গাছের গ্রোথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, তখন গাছ কাটা উচিত না। কারণ ওই সময় যদি আপনি গাছ কাটেন, আপনি গাছের গ্রোথে কি করবেন? বাধা দিচ্ছেন। তো যেই সিজনটাতে বা যেই সময়টাতে হচ্ছে গাছের স্যাপ গুলা নিষ্ক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে না, ওই সময় আমাদেরকে গাছ কাটতে হবে। তাহলে কোন সময় নিষ্ক্রিয় থাকে বা কোন সময় অ্যাক্টিভ থাকে না স্যাপ? ইন মিড সামার, গরমকালের মাঝামাঝি বা গ্রীষ্মকালের মাঝামাঝি, এন্ড মিড উইন্টার, এবং শীতকালের মাঝামাঝি, এই দুইটা সময় হচ্ছে কি স্যাপ ইনঅ্যাক্টিভ থাকে। এবং এই মানে গ্রীষ্মকালের মাঝামাঝি এবং শীতকালের মাঝামাঝি হচ্ছে যদি আমরা গাছ কাটতে চাই, আমরা গাছ কাটতে পারি। ঠিক আছে? আচ্ছা, ইন অটাম এন্ড স্প্রিং, মানে হচ্ছে শরৎকাল এবং বসন্তকালে, স্যাপ ইজ ইন ভিগোরাস মোশন। মানে গাছে যখন পাতা ঝরে যায় এবং নতুন পাতা জন্মায়, এই দুইটা সময় গাছের স্যাপ গুলা ভিগোরাস মানে মারাত্মক অ্যাক্টিভ থাকে। মানে গাছ তখন হাইয়েস্ট লেভেলের গ্রোথ হয় গাছের। তো এই সময় ভুলেও গাছ কাটা যাবে না। হেন্স ফেলিং শুড বি অ্যাভয়েডেড। তার মানে তাহলে আমরা গাছ কাটলে কোন সময় গাছ কাটবো? মিড সামার এবং মিড উইন্টার আমরা গাছ কাটতে পারবো। এবং কোন সময় গাছ কাটা অ্যাভয়েড করব? অটাম এবং স্প্রিং, মানে শরৎ এবং বসন্তকালে গাছ কাটা আমরা অ্যাভয়েড করবো। কারণ এই সময় কি গাছের স্যাপগুলো অ্যাক্টিভ থাকে। ফর হিলি রিজিয়ন, মানে যেসব জায়গায় পাহাড়ি এলাকা, ওইসব জায়গায় হচ্ছে মিড সামার, মানে গ্রীষ্মকালের মাঝামাঝি গাছ কাটা উচিত। এবং ফর প্লেন এরিয়া, মানে যেসব জায়গায় সমতল জায়গা, প্লেন ল্যান্ড যেসব জায়গায়, এসব জায়গায় হচ্ছে মিড উইন্টার। আর প্রপার সিজন ফর ফেলিং ট্রিজ, মানে শীতকালের মাঝামাঝি গাছ কাটা উচিত হচ্ছে যেসব জায়গায় সমান জায়গা। আর যেসব জায়গায় পাহাড়ি জায়গা, ওইসব জায়গায় তাহলে কোন সময় গাছ কাটা উচিত? গরমকালের মাঝামাঝি বা গ্রীষ্মকালের মাঝামাঝি গাছ কাটা উচিত। ঠিক আছে? আচ্ছা, গাছ কাটার সময় একটা জিনিস তো খেয়াল রাখতে হবে যে মানে কোন সিজনে আপনি গাছটা কাটবেন, যেটা নিয়ে এতক্ষণ আমরা কথাবার্তা বললাম। গাছ কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইজ অফ ট্রি, মানে গাছের আসলে বয়স কত। ঠিক আছে, দেখেন যে ট্রি শুড বি ফেলড অনলি ওয়েন ইট হ্যাজ জাস্ট অ্যাটেইনড ম্যাচিউরিটি। মানে গাছের বয়স কম থাকা অবস্থাতেও কাটা যাবে না, আবার গাছের বয়স অতিরিক্ত বেশি হয়ে গেলেও গাছটা আসলে কাটা মানে কাটা লাভ নেই। ঠিক আছে, যে কারণ কি? কারণ হচ্ছে আন্ডার এজ ট্রি উড ইল্ড মোর স্যাপউড। মানে যেই গাছগুলোর বয়স কম, এগুলো তো এখনো ম্যাচিওর হয়নি, তার মানে এই গাছগুলোর থেকে আপনি স্যাপউড বেশি পাবেন। আর স্যাপউডের মধ্যে কি প্রচুর পরিমাণে স্যাপ আছে, কাঠগুলা নরম, আমার জন্য মানে ব্যাপারটা আসলে ভালো না বা ডিজায়ারেবল না। ওই জন্য আন্ডার এজ বা কম বয়স্ক কাট কাটা মানে গাছ কাটা উচিত না। আবার ওভার এজ মানে গাছ যদি অতিরিক্ত বয়স হয়ে যায়, ডেভেলপ সার্টেন ডিফেক্টস ইন হার্টউড, তখন দেখা যায় যে গাছের যে হার্টউডটা আছে, মানে সেন্টারের দিকে যে শক্ত পোর্শনটা আছে পিঠের চারপাশে, এই শক্ত পোর্শনটা তো মরা বা গাছের ডেড অংশ। তো এইটা যখন ডেড, ঠিক তখনই মানে যখন ম্যাচিউর হয়েছে, তখনই গাছটা কেটে ফেলা উচিত। কারণ যদি এটার বয়স বেশি হয়ে যায়,
কারণ যেহেতু এই হার্ডউডটা হচ্ছে ডেড অংশ, মানে অলমোস্ট ডেড আর কি, একেবারে পুরোপুরি ডেড না, মনে করেন আইসিইউ বা কমাতে আছে আর কি, ঠিক আছে। যদি এগুলো নিয়ে ফাইজলামি করা উচিত না, তারপর মানে জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, যে মনে করেন যে অলমোস্ট ডেড। তো এই অলমোস্ট ডেড পোর্শনটা যদি বেশি দিন পুরানো হয়ে যায় তাহলে কি হবে, এটার মধ্যে নানা রকমের মানে পচন ধরতে পারে বা ডিফরমেশন দেখা যেতে পারে বা নানা রকমের প্রবলেম দেখা যেতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য গাছ কাটতে হবে কি মানে ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। মানে আন্ডার এজ গাছও কাটা যাবে না, আবার ওভার এজ গাছও কাটা উচিত না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে মেথড অফ ফেলিং, মানে গাছ কাটার উপায় কি বা কিভাবে আমরা গাছ কাটবো। আচ্ছা, দেখেন যে ফেলিং শুড বি এন্ট্রাস্টেড টু অ্যান এক্সপেরিয়েন্স পারসন, মানে গাছ কাটার সময় অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হবে বা অভিজ্ঞ মানুষ দিয়ে গাছ কাটাতে হবে। আমি আপনি যারা আমরা কোনোদিন গাছ কাটি নাই, আমরা গিয়ে ইচ্ছা মতো গাছ কাটতে পারবো না, ঠিক আছে। বিফোর ফেলিং, স্লোপ অফ দ্য ট্রি ইজ অ্যাসেসড এন্ড কাট ইজ গিভেন টু দ্য স্টেম অন দ্য সাইড অফ দ্য স্লোপ অফ দ্য ট্রি। মানে গাছ কাটার আগে দেখতে হবে যে গাছটার স্লোপটা কোন দিকে, গাছটা কি এদিকে হেলে আছে এরকম ভাবে, নাকি গাছটা হচ্ছে এদিকে হেলে আছে এরকম ভাবে, ঠিক আছে। মানে গাছের স্লোপটা কোন দিকে, এই স্লোপটা মেজার করা হয়, এবং যেই দিকে গাছের স্লোপ ওই দিকে হচ্ছে করাত দিয়ে এভাবে একটা মানে গাছ কাটা শুরু করা হয় আর কি, এইভাবে গাছ কাটে, ঠিক আছে। এন্ড কাট ইজ গিভেন টু দ্য স্টেম, মানে গাছের কাণ্ড বরাবর বা গোড়া বরাবর হচ্ছে অন দ্য সাইড অফ দ্য স্লোপ অফ দ্য ট্রি, মানে যেদিকে স্লোপ ওই বরাবর গাছটা কাটা হয়, এজ নিয়ার টু দ্য গ্রাউন্ড এজ পসিবল। এবং এই কাটাটা হবে কোন বরাবর, মাটির যতটুকু কাছে পসিবল, মাটির কাছাকাছি করে কাটা হয়। দেন কাট ইজ মেড অন দ্য অপোজিট সাইড অফ দ্য স্লোপ অফ দ্য ট্রি। এরপর হচ্ছে কি স্লোপের অপোজিট দিকে, মানে এই দিকেও কি হয়, এই বরাবর কাটা হয়। তো দুই দিক থেকে যখন কাটা হয় গাছটা আস্তে করে ঠাস করে মাটিতে পড়ে, ঠিক আছে। ইফ ট্রি ইজ টু বি ফেল্ড এগেইনস্ট দ্য ডিরেকশন অফ দ্য স্লোপ, স্লোপটা কোন দিকে, স্লোপটা এদিকে না, স্লোপ তো এদিকে, তার মানে আপনি যদি কাটেন তাহলে অটোমেটিক গাছটা এদিকেই পড়বে। বাট কোনো কারণে যদি আপনার গাছটা ফালাইতে হয় স্লোপের উল্টা পাশে, মানে স্লোপ এদিকে কিন্তু গাছটা আপনি কেটে ফালাবেন কোন দিকে, আপনি কেটে ফালাবেন এই সাইডে, তো তখন কি করতে হবে, তখন হচ্ছে দড়ি দিয়ে গাছটাকে বাইদা টাইনা ফালানো হয় এদিকে। অবশ্যই দেখছেন নিশ্চয়ই, জি স্যার। দড়ি দিয়ে জি বাইদা স্যার, জি স্যার। টেনে ফালাইতে দেখছেন নিশ্চয়ই। তো দেখেন যে ইফ দ্য ট্রি ইজ টু বি ফেল্ড এগেইনস্ট দ্য ডিরেকশন অফ দ্য স্লোপ, ropes are tied to the tree and pulled to the direction of felling by giving suitable cut to the stem। মানে এই কাণ্ডে কেটে দেন হচ্ছে কি দড়ি দিয়া বাইদা উল্টা দিকে টাইনা টাইনা গাছটাকে ফালায়, ঠিক আছে। তো এইভাবে করে গাছ কাটতে হবে আসলে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে গাছ কাটতে হবে। আচ্ছা, এবার দেখেন যে কনভার্সন অফ টিম্বার, মানে আমরা হচ্ছে গাছ কাট, আচ্ছা কয়টা বাজে, 12:53 বাজে, আমরা শুরু করছি হচ্ছে কয়টায়, আমরা 12:15 শুরু করছি। তো আমি আর 10টা মিনিট ক্লাস নেই, ঠিক আছে। আজকে 1 ঘন্টা পুরো নিব না, যেহেতু দেরি করে শুরু করছি, আগেই শেষ করব। আর 10 মিনিট ক্লাস নেই, ঠিক আছে। তো দেখেন যে এই যে আমরা ছেড়ে দিন। হ্যাঁ 1টা বাজে ছেড়ে দেবো, ঠিক আছে। এই যে আমরা গাছ কাটলাম, তো এই মানে আমাদের গাছগুলা যখন একদম সোজা অবস্থায় মাটিতে মানে দাঁড়ানো অবস্থায় ছিল, এগুলাকে কি বলে, স্ট্যান্ডিং টিম্বার বলে না? প্রথম দিন বলছিলাম, টিম্বার যেদিন শুরু করছিলাম। জি স্যার, স্ট্যান্ডিং টিম্বার। স্ট্যান্ডিং টিম্বারকে যখন আপনি যখন গাছটা কাইটা ফেলছেন, কাইটা হচ্ছে এরকম বড় বড় গাছের গুড়ি পাইছেন, এগুলাকে কি বলে? রাফ টিম্বার। এক্স্যাক্টলি, এগুলাকে বলা হচ্ছে রাফ টিম্বার। এখন এই রাফ টিম্বারকে আপনার মানে কনভার্টেড টিম্বারে পরিণত করতে হবে না ইউজ করার জন্য, ওই যে বাটন প্ল্যাঙ্ক, তারপর কি জি বিম, স্যার। এরকম বিভিন্ন জি সাইজে স্যার। কনভার্ট করতে হবে। এখন কনভার্ট করতে হলে রাফ টিম্বারকে তোমার কাটতে হবে। স মিলে কি করে গাছ, মানে মানে স মিলে গাছ কাটে না? জি স্যার, কাটে স্যার। দেখবেন এই যে কুমিল্লাতে ইয়ার দিকে ওই যে গাংচর, গাংচর বলে একটা জায়গা আছে মোগলটুলি ওইদিকে, চিনেন কেউ? জি স্যার। গাংচরে কি আছে, আমাদের অনেক বাড়ির এরকম পাশে 4-5টা আছে। গাংচরে দেখবেন যে গেলেই দেখবেন যে অনেক সমিল আছে, ঠিক আছে। ওইদিকে মোটামুটি মানে কম খরচে ফার্নিচার টার্নিচার বানানো যায় আর কি। আচ্ছা যাই হোক, তো এই যে সমিলে হচ্ছে তাহলে গাছগুলা যে কাটা হয় বা এই যে রাফ টিম্বারকে যে কনভার্টেড টিম্বারে কনভার্ট করা হয়, মানে কনভার্ট করার কিছু প্যাটার্ন আছে, আপনি ইচ্ছা মতো কাটতে পারবেন না, ঠিক আছে। তো এই প্যাটার্ন গুলো দেখে আজকে আমরা ক্লাস শেষ করে দিই। দ্য প্রসেস বাই হুইচ টিম্বার ইজ কাট অ্যান্ড সন ইনটু সুইটেবল মার্কেটেবল সাইজেস, মানে বাজারে বিক্রির উপযোগী যে বিভিন্ন সাইজে কনভার্ট করা হয়, এগুলাকে কনভার্টেড টিম্বার বলে। আফটার ফেলিং, স্টেম এন্ড ব্রাঞ্চেস অফ দ্য ট্রি আর কাট ইনটু লগস অফ সুইটেবল লেন্থ, মানে গাছটা কাটার পরে গাছের যে কাণ্ড শাখা প্রশাখা এগুলোকে কাইটে এরকম সুইটেবল লগ বা এই যে গাছের গুড়ি এরকম লগে কনভার্ট করা হয়,
দেন লগ আর দেন ট্রান্সপোর্টেড টু দ্য স মিল, দেন এই লগ গুলাকে কি করা হয়, লগ গুলাকে হচ্ছে স মিলে নিয়ে যাওয়া হয় এন্ড কনভার্টেড ইনটু মার্কেটেবল সেকশন, এবং এই স মিলে গাছগুলাকে কেটে মানে কনভার্টেড টিম্বারে কনভার্ট করে মার্কেটেবল সেকশন মানে বাজারে বিক্রির উপযোগী বিভিন্ন সাইজে, প্ল্যাঙ্ক, তক্তা, ব্যাটেন, বিম, এরকম বিভিন্ন মার্কেটেবল সাইজে কনভার্ট করা হয়। তো এখন তাহলে স মিলে এই যে গাছগুলা মানে কাটা হবে, প্যাটার্ন গুলা কি কি হইতে পারে? একটা দেখেন যে অর্ডিনারি সয়িং অর ক্রস সয়িং, মানে এইটা মনে করেন আমার গাছের গুড়ি আছে, আমি এইভাবে সোজা সোজা করে কাটবো স্ট্রেট, এগুলাকে বলা হচ্ছে কি অর্ডিনারি সয়িং অথবা ক্রস সয়িং বা প্লেন সয়িং ও বলে। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা কিরকম? এই হচ্ছে আমাদের গাছের গুড়ি মনে করে এই, তাহলে কাটতেছি কিভাবে, একদম সোজা এভাবে কাটতেছি, এগুলো এক একটা পিস। ঠিক আছে, বুঝতেছেন? তাহলে এই অর্ডিনারি জি সোয়িং স্যার। বুঝছেন না? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে রেডিয়াল অর রিফট সোয়িং, মানে এই রেডিয়াল বা রিফট সোয়িংটা হচ্ছে কি, পিজা খাইতে গেলে পিজা কাটে কেমনে? একটা পিজা মনে করেন, একটা পিজা নিছেন, 4 ফ্রেন্ড খাবেন, পিজাটাকে এরকম চার 4 ভাগ ভাগে করেছেন। ভাগ করেন না, কোয়ার্টার করেন না, কোয়ার্টার। আমরা যখন মানে গ্রিল খাইতে যাই, গ্রিল আমরা কি বলি যে এক কোয়ার্টার গ্রিল দিতে বলি না? জি স্যার বলি। মানে একটা মুরগির কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। তো একটা গাছকে যখন আমরা এরকম 4 ভাগ করে ফেলবো, এই যে এরকম পিজার মতো 4টা ভাগ করে ফেলবো, এবং 4 ভাগ করে হচ্ছে এরকম রেডিয়াস বরাবর, এই যে দেখেন এইভাবে এক একটা পিস করব, এইভাবে এক একটা পিস করব, এইভাবে গাছগুলাকে পিস করব, এইভাবে পিস করব, মানে প্রথমে হচ্ছে 4 ভাগ করে ফেলবেন, তারপর এইভাবে পিস করবেন। এই ধরনের মানে গাছের কাটার স্টাইলটাকে বলা হচ্ছে কি রেডিয়াল অর রিফট সোয়িং। এখানে ছবি আছে দেখেন, এই যে 4 ভাগ করলো, তারপর কি এই রেডিয়াস বরাবর কাটতেছে গাছগুলাকে। ঠিক আছে, তাহলে রেডিয়াল বা রিফট সোয়িং এর ছবিটাও আশা করি যদি পরীক্ষাতে আঁকতে বলে আঁকতে পারবেন। তারপর দেখেন যে ট্যানজেনশিয়াল অর স্ল্যাশ সোয়িং, মানে হচ্ছে কি ট্যানজেন্ট বা গাছের স্পর্শক বরাবর যখন গাছ কাটা হবে, এই যে এই ছবিটা দেখেন, এই হচ্ছে আমাদের গাছের গুড়ি মনে করেন, এই যে এটা হচ্ছে গাছের গুড়ি বা গাছের ক্রস সেকশন। আমি যখন স্পর্শক বরাবর এভাবে কাটবো, এভাবে কাটবো, এভাবে কাটবো, এভাবে কাটবো, মানে বৃত্তের স্পর্শ কাকে বলে? এটাকে মানে স্পর্শক বলে না? এই যে স্পর্শক না এগুলা, এগুলা কি স্পর্শক না? জি স্যার। তো আপনি যখন এরকম স্পর্শক বরাবর এভাবে কাটলেন, এভাবে কেটে আপনি 4টা পিস পাইলেন, তারপর আবার কি এভাবে কাটলেন, আবার এভাবে কাটলেন, মানে এই যে ভিতরের দিকে কাটবেন আর কি, এই ছবিটা খেয়াল করেন যে স্পর্শক বরাবর কাটতেছে, তারপর আবার স্পর্শক বরাবর কাটলো, আবার স্পর্শক বরাবর কাটলো। তো এরকম স্পর্শক বা ট্যানজেনশিয়ালি কাটলে এই ধরনের মানে সোয়িং গুলাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল অর স্ল্যাশ সোয়িং বলে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে কোয়ার্টার সোয়িং। কোয়ার্টার সোয়িং হচ্ছে আহ হ্যাঁ, আমি আমি একটু ভুল ছবি, আচ্ছা আমি একটু ভুল বলে ফেলছি, ঠিক আছে একটু ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে আমি একটু আগে যে পিজার এক্সাম্পলটা দিছিলাম, এটা আসলে রেডিয়াল বা রিফট সোয়িং না, এই পিজারটা ছিল কোয়ার্টার সোয়িং। আমি একটু ভুল বলে জি ফেলছি স্যার। যে একটা গাছকে হচ্ছে 4 ভাগে বা কোয়ার্টারে ভাগ করে এরকম যখন আমি কাটবো, এভাবে যখন কাটবো, তখন এটাকে বলা হচ্ছে কোয়ার্টার সোয়িং বলে। ঠিক আছে, এই যে এই ছবিটা আসলে কোয়ার্টার সোয়িং এর ছবি। আর রেডিয়াল বা রিফট সোয়িং হচ্ছে আপনি 4 ভাগ করবেন, আপনি কি করবেন, এই গাছের গুড়িটাকে এরকম রেডিয়াস বরাবর এভাবে কাটবেন, এভাবে কাটবেন, এভাবে কাটবেন, এভাবে কাটবেন, এভাবে কাটবেন। এই যে রেডিয়াস বরাবর যখন আপনি কেটে এক একটা পিস পাবেন, রেডিয়াস বা ব্যাসার্ধ বরাবর এক একটা পিস আপনি বাইর করবেন, তখন এই ধরনের মানে সোয়িং গুলোকে বলা হচ্ছে রিফট সোয়িং বা রেডিয়াল সোয়িং বলে। ঠিক আছে, একটু মানে ভুল বলে ফেলছিলাম। আর এটা হচ্ছে যেটা পিজা মানে পিজার মতো 4 ভাগ করে কাটতেছি, এটাকে বলা হচ্ছে কোয়ার্টার সোয়িং বলে। ঠিক আছে, তাহলে আশা করি এই যে অর্ডিনারি সোয়িং, রেডিয়াল বা রিফট সোয়িং, ট্যানজেনশিয়াল বা স্ল্যাশ সোয়িং, কোয়ার্টার সোয়িং সবই বুঝতে পারছেন। আর লাস্টে যেটা, এটা হচ্ছে কম্বিনেশন সোয়িং, মানে আপনি এই যে দেখেন এখানে 2 ভাগ করছেন, 2 ভাগ করে আপনি কি রেডিয়াস বরাবর কাটতেছেন, আবার এই বাকি অর্ধেক আপনি কি প্লেন সোয়িং বা অর্ডিনারি সোয়িং ভাবেও কাটতেছেন, মানে আপনি 2 ধরনের প্যাটার্ন একসাথে ইউজ করতেছেন গাছটা কাটতে। তখন এই ধরনের সোয়িং গুলাকে কি বলে? কম্বিনেশন সোয়িং বলে। যখন 2টা প্যাটার্ন বা 3টা প্যাটার্ন একসাথে কম্বাইন করে আপনি স বা মানে স মিলে হচ্ছে গাছগুলোকে কাটতেছেন। বুঝতে পারছি? এই ছবিগুলা কিন্তু আপনাদেরকে আমি যে পিডিএফটা দিছি, ওই পিডিএফ এ ছবিগুলা নাই। এই ছবিগুলো হচ্ছে কি আমি মানে ডাউনলোড করে বসাইছি। আচ্ছা একটু দাঁড়ান, আপনাদের একজন স্যার ফোন দিচ্ছে। হ্যাঁ কাফি, হ্যাঁ বাইসি, তুমি আসবা নাকি আজকে? তুমি ক্যাম্পাস টুতে আসবা? তাইলে যাইতে পারি, তুমি তাহলে তোমার যদি কাজ থাকে তাইলে আসো, নাহলে আসার দরকার নেই। কাজ আছে কোনো ক্যাম্পাস টুতে? আচ্ছা তাইলে তুমি গেলে কয়টার দিকে যাবা?
ফ্রি আছি বলতে যে ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষ হওয়ার পরে স্যারের সাথে আবার একটু বলবো, স্যারের সাথে বুঝা 15-20 মিনিট লাগবে, 1:30টার দিকে বা 15-2টার দিকে আর কি করে বাইরে হবো। স্যার মনে হয় যে সিলেবাস নিয়ে আমি জানি কি নিয়ে একটু বসবে বোধহয়। আর কেউ নেই, আর কেউ নেই, শুধু আমিও স্যার আছি, আর কেউ নেই। মানে ওই রনিয়া, তুমি যদি মানে দেরি হয়ে যায় তাহলে চলে যাও, আর নাইলে তুমি একটা ফোন দিও আমার বাইরে হওয়ার আগে থেকে। বুঝি না স্যার, সাবি কথা বলা যাচ্ছে না। কি কি জানতে চাইছে, কি জানতে চাইছে? ও ফ্যাকাল্টি আমি আছি, তামজিদ স্যার, তামজিদ আছে ক্যাম্পাস ওয়ানে, আর ইয়া আছে জাফর স্যার আছে। ঠিক আছে, আর তুমি তো আসছো, তুমি তো আছো, আমরা 4 জন আছি, তাহলে তো 50% তো হইলো। ঠিক আছে ওকে, তুমি তাহলে বইলা দিও ভাই। ঠিক আছে ওকে, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, খোদা হাফেজ। আচ্ছা দেখেন, তাইলে মোটামুটি মানে টিমবার সম্পর্কে তো আইডিয়া পাইলেন, টিমবার কিভাবে, সেকশন সম্পর্কে আইডিয়া পাইলেন, দেন হচ্ছে টিমবার কিভাবে কাটতে হয় বা ফেলিং অফ টিমবার সম্পর্কে আইডিয়া পাইলেন, কনভার্সন অফ টিমবার সম্পর্কে আইডিয়া হয়েছে না? আশা করি আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে আর জি তাহলে বেশি স্যার। দূর যাবো না, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সিজনিং অফ টিম্বার, মানে টিম্বার কিভাবে প্রসেস করতে হয়। আপনি যদি নরমালি গাছ কাটেন, গাছ তো পচে যাবে, কারণ গাছের মধ্যে কি থাকবে, স্যাপ থাকবে। তো এই স্যাপ গুলাকে শুকায় ফেলতে হবে যেন গাছটা না পচে। মানে গাছের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার বা পানি থাকবে, এই পানিগুলাকে মানে সরায় ফেলতে হবে। এটা সরানোর আবার উপায়, অনেক সময় পানিতে ভিজায় স্যার ওইটা। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় পানিতে আবার ভিজায়ও, ঠিক আছে। বাট আমাদের মেইন, আমি পানিতে ভিজাই আর রোদে শুকাই, যেটাই করি না কেন, আমাদের মেইন টার্গেট আচ্ছা হচ্ছে গাছের ভিতরে যে অতিরিক্ত ময়েশ্চার বা পানি আছে বা স্যাপ আছে, এই স্যাপ গুলাকে শুকায় ফেলা। কারণ এই স্যাপ গুলো যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই স্যাপ গুলোর মধ্যে আপনার পোকামাকড় বা ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করে গাছগুলোকে পচায় ফেলে, কাঠ পচায় ফেলে। তো এই সিজনিং বা কিভাবে সিজন করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো আর কি। আজকে আর বেশি দূর যাবো না। ওকে, ঠিক জি আছে। স্যার। একটু আসসালামু দাঁড়ান আলাইকুম আপনাদের, স্যার। একটু দাঁড়ান, রোল কল কইরা নিয়ে তারপর সবাই লিভ নিয়ে। জি স্যার। আর যদি কেউ চান অ্যাটেন্ডেন্স দিবেন না, তাহলে সে চলে যেতে পারে, অসুবিধা নেই। আর আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি বললাম তো যে আজকে 22টা ক্লাস নিচ্ছি, তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, নাহলে 11:30টাতে শুরু করতে পারতাম। আচ্ছা, রোল নাম্বার 1 কি আছেন? রেকর্ড অফ করে দেন স্যার। হ্যাঁ, রেকর্ড অফ করে দিই, শুধু শুধু অ্যাটেন্ডেন্স রেকর্ড করা লাভ নেই।